আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোর এত বড় সাহস, তুই আমার সাথে বন্ধুত্ব করতে চাস? না মানে শোন, তোর মতো ছোট লোক আমার বন্ধু হওয়া তো থাকলো দূরের কথা, আমার চাকর হওয়ার যোগ্যতা নাই। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, সোজা বাসাতে যাচ্ছি। সবার সামনে মানুষকে এইভাবে কেউ অপমান করে? হ্যাঁ, সাবিয়া, যে মেয়েটি আমাকে এই কথাগুলো বলছিল তার নাম। বড়লোক বাবার একমাত্র মেয়ে, বন্ধু হতে চাইছিলাম। আমার নাকি সেই যোগ্যতাই নেই। হ্যাঁ, আমার কোনো যোগ্যতা নেই, সেই জন্য বড়লোক বাবার ছেলে হয়েও সবার কাছে আজ অবহেলিত। আমার নাম শিহাব হোসেন, পড়াশোনা নিয়ে বিজি এবং গাইয়া খ্যাত হয়ে চলি বলে কেউ কোনো দাম দেয় না, আর পরিবারের একমাত্র কারো কাছে কোনো দাম পাই না। কেন জানেন? না থাক, আরেকদিন বলবো। সোজা বাসাতে আসলাম। আমার কোনো দাম নাই কারো কাছে, তাই নিজের মতো করে চলি। সেই জন্যই তো আজ এমন অপমান শুনতে হলো। কলেজে সবাই জানে আমি মধ্যবিত্ত ঘরের ছেলে। আসলে এটাই স্বাভাবিক, আমি যেমনভাবে চলি মধ্যবিত্ত ঘরের ছেলেও তার চাইতে ভালো। পরের দিন কলেজে ঢুকতেই এই শোন। জি, কেন ডাকলেন? তোর এত বড় সাহস, তুই আমাকে প্রশ্ন করিস? আমি দুঃখিত। শোন, তোকে দিয়ে আমার কিছু কাজ আছে, কলেজ শেষে দেখা করিস। আমি সেখান থেকে হ্যাঁ সুযোগ জবাব দিয়ে ক্লাসে চলে আসলাম। সাবিয়া অন্য ডিপার্টমেন্টে পড়ে, তবে আমরা সেম ক্লাস। আর হ্যাঁ, সাবিয়ার সাথে আমার কেমনে দেখা হলো সেটা ক্লাসের ফাঁকে বলি। কলেজে প্রথম ক্লাস আজ, তাই কলেজে আসতেছি গেটের সামনে দিয়ে। ঢুকতেই পা কার সাথে যেন বাড়ি খেয়ে কার উপরে যেন পড়ে গেলাম। পরে চেয়ে দেখি নিচে পরীর মতো একটা মেয়ে মেরে উঠে চলে গেল। এখান থেকে তাকে চিনি, তারপর অন্যভাবে খোঁজ নিয়ে পরিচয় জানতে পারছি। এদিকে ক্লাস শেষ হয়েছে, বাকিটা পরে শুনিয়েন। ক্লাস শেষ করে বাহিরে যাচ্ছি, তখনই কলেজ থেকে বাসার দিকে যাব। তেমন সময় কে যেন আমার পিছনে শার্টের কলার ধরেছে। পিছনে তাকিয়ে দেখি সাবিয়া। তখনই মনে পড়ল সে আমাকে তো ছুটির পর দেখা করতে বলেছিল, কিন্তু সেটা তো আমার মনে ছিল না। জানি না এই মেয়ে আমাকে কি করবে, যেহেতু রাগী আর তার কথা শুনিনি। কিরে, তোকে যে বলেছিলাম ক্লাস শেষে আমার সাথে দেখা করবি? দুঃখিত, আমার মনে ছিল না, আমি ভুলে গেছিলাম। জানিস তোর এই ভুলের জন্য আমি কি শাস্তি দিতে পারি? আর কোনো দিন ভুলে যাব না, আমাকে মাফ করে দিন। কলেজে অপমান হওয়া যাবে না, বাসাতে জানলে খুব খারাপ হবে। যা, মাফ করে দিলাম। আর শোন, এখন তোকে একটা কাজ করতে হবে, পারবি তো? জি বলেন, কি কাজ? আমি ঠিক পারবো। এই নে একটা চিঠি, ওই যে একটা আপুকে দেখতেছিস, তাকে গিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে। আমি চিঠিটা নিয়ে সামনের দিকে যাচ্ছি, আর ওর বান্ধবী মিলে হাসতেছে। কেন হাসতেছে জানেন? কারণ চিঠিটা লাভ লেটার, যেটা আপুর হাতে দিলে সে আমাকে চড় মারবে। আমি তার ছোট ক্লাসে পড়ি, কিন্তু আমার মাথায় একটা কথা ভেসে উঠল। কালকে তাকে প্রপোজ করেছিলাম বলে আমাকে চড় মেরেছিল, আজ আমি সেটার প্রতিশোধ নিব। আমি সাবিয়ার দেওয়া চিঠিটা নিয়ে আপুর কাছে এলাম। আপু, আপনার জন্য একটা চিঠি ছিল। কি চিঠি? আর আমি তো তোমাকে চিনি না। এই নিন চিঠি, আমি এখানে নতুন ভর্তি হয়েছি। আপু চিঠিটা হাতে নিয়ে পড়তে থাকলো, কিন্তু কোনো উত্তর দিল না। চিঠি পড়া শেষে আমি জানি তুমি এখানে নতুন, তাই কেউ তোমাকে এই চিঠি হাতে দিয়ে পাঠিয়েছে, যে সেটা আমি জানি। জি আপু। শোনো, আমার নাম তানিয়া, আজ থেকে আমি তোমার বড় আপু, কেমন? ঠিক আছে। কি ভাবছেন আমি একটা বোন পেয়ে গেলাম? বোন পাবার জন্য কপাল লাগে। ওদিকে সাবিয়ারা মনে করছে আপু আমাকে চড় মারবে, সেটা তারা উপভোগ করবে সবাই মিলে, কিন্তু সেটা তো হলো না। তাদের সব প্ল্যান ভেস্তে দিল আপু। তাদের মুখ এখন একটু গোমরা হয়ে আছে। দূর থেকে যতটা বুঝতে পারছি আর কি। আমি আপুর হাত থেকে চিঠিটা নিলাম, পরে দেখি কি লেখা আছে। আগে তো খুলে দেখিনি, তাই প্রিয় আবুলের মা, আশা করি ভালো আছো। তুমি না দেখতে মূলার মতো সাদা, তবে তুমি বেশ টমেটোর মতো লাল। তোমার চোখগুলো জিলাপির মতন, আর হ্যাঁ, তোমার ওই ঠোঁট দুটো মিষ্টি কুমড়ার মতো, ইত্যাদি। এইসব লেখার পরে আমার মাথায় রক্ত ওঠার মতন। তাই আপুকে বললাম,
আর সাথে সাথে একটু আসতে পারবে কি? আমি আগে, আপু পিছনে আসতেছে। সাবিয়ার সামনে এসে পুরো ক্যাম্পাসের সবাই হা করে তাকিয়ে আছে সাবিয়ার দিকে। কালকে সবাই এইভাবে আমার দিকে তাকিয়েছিল মনে পড়ে। তারপর আমি বলা শুরু করলাম, তুমি কি ভেবেছো তোমার দেওয়া চিঠি পড়ে আপু আমাকে চর মারবে আর তুমি এখান থেকে মজা নিবে? কিন্তু সেটা হয়নি। আমি তাহার ভাই হয়ে গেছি। তুমি এসব কি লিখেছো? মনে তো হয় না পড়াশোনা করো, শুধু কলেজে এসে বাবার টাকা শেষ করো আর আমাদের মতো ছেলেদেরকে র্যাগিং করো। কি ভাবছো তুমি তোমার বাবা টাকাওয়ালা বড় লোক, তার জন্য আমাদের তোমাকে ভয় পেতে হবে? শোনো, তোমার মতো টাকাওয়ালাদের কলেজে কোনো দাম নাই। আর যদি কাল থেকে ভালোভাবে পড়াশোনা করতে হয় কলেজে আসবে, তা না হলে আসবে না। এটা আমার কথা না, কলেজের সবার কথা। আমার কথা শেষ করার পর সবাই হাততালি দিচ্ছে, এমনকি স্যারেরাও। আর সাবিয়া মাথা নিচু করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সাথে বান্ধবীরাও। মনে পড়ে কালকে আমাকে এমনভাবে রেখেছিলে, আজ আমি তোমাকে এমনভাবে অপমান করলাম। সাবিয়া তার বান্ধবীদের সাথে করে গালে হাত দিয়ে কলেজ থেকে চলে গেল। আমি পরে বাসার দিকে আসলাম আপুকে বিদায় জানিয়ে। ওদিকে সাবিয়া বাসাতে গিয়ে রাগে বাঘ হয়ে আছে। ওর বান্ধবীরা নানান কথা বলতেছে। কিরে সাবিয়া, এখন কি করবি ভাবছিস, নাকি আঙ্কেলকে বলবো? না থাক, বাবাকে বলা যাবে না, আমার ম্যাটার আমি সামলে নিব। তাহলে কি করবি এখন? সেটা কাল থেকেই দেখতে পাবি কি করি আমি, আর ওই শিহাবের বাচ্চাকে কি করি। এদিকে আমার তো কেউ কোনো খবরই নেয় না বাসাতে। আর হ্যাঁ, আপনাদেরকে বলি, আমাকে সবাই কেন দেখতে পায় না। গত 1 মাস আগে আমার ভাবির, মানে আমার চাচাতো ভাইয়ের বউ বাপের বিয়ে বাড়িতে গিয়েছিলাম। সেখানে ভাবির ছোট বোন আমাকে প্রপোজ করেছিল, আমি রাজি হই নাই। পরে সে আমার রুমে ঢুকে চিল্লানি দেয় আর ওই বাসার সবাই আসে। আমি নাকি তাকে জোর করে কিস করতে চাইছিলাম, তার শরীরে নাকি হাত দিতে চেয়েছিলাম। এইরকম একটা মিথ্যা কথা বলে আমাকে ফাঁদে ফেলে। আর আমার পরিবার সেটা সত্যি বুঝে নেয়। আমার কথা কেউ শোনেনি। এরপর থেকে কেউ আমাকে দেখতে পারে না। আগামীকাল কলেজে গিয়ে দেখি তানিয়া আপু। পরের দিন কলেজে গিয়ে আমি একদম চমকে গেলাম। এ আমি কাকে দেখতেছি? এটা সাবিয়া নাকি অন্য কেউ? অবাক হওয়ারই কথা, যে মেয়েকে কোনোদিন মডার্ন ড্রেস ছাড়া কলেজে আসতে একদিনও দেখিনি, সে কিনা আজ শাড়ি পরে আসতেছে। সত্যি বলতে সাবিয়াকে অনেক সুন্দর ও পরীর মতো লাগতেছে। আমি নিজে আরও একবার প্রেমে পড়ে গেলাম, কিন্তু প্রেমে পড়ে কোনো লাভ নাই। আমি একটা খ্যাত, আমার সাথে কেই বা প্রেম করবে? সেদিন প্রপোজ করে যে অপমানটি করেছে তা আজও মনে আছে। একটু পর আর তাকে দেখা হলো না, কই যেন মিলিয়ে গেল। কিন্তু তাতে আমার কি? তখনই তানিয়া আপু, কি খবর শিহাব, এমন করে কাকে দেখছিস? কি যে বলেন আপু, কাকে দেখব? ভালো, চল ওদিকে গিয়ে বসি। আমি আপুর সাথে ক্যাম্পাসের এক সাইডে গিয়ে বসলাম, আপু আর আমি। কিন্তু ওদিকে একপাশে তাকিয়ে দেখি সাবিয়া, কিন্তু ওদিকে লক্ষ্য করা যাবে না। আপু আমার পরিচয় জানতে চাইলো। আচ্ছা, তোর তো পরিচয়টা আমাদের এখনো দেসনি। আমি কি পরিচয় দেব বলো? আমি যে একটা খ্যাত। শোন, আমি না তোর আপু, মিথ্যা বলবি না। আসলে আমি এই শহরের ব্যবসায়ী আজিজুল রহমানের ছেলে। খুব ভালো কথা। এত বড় একজন ব্যবসায়ী ছেলে হয়ে তুই এমন খ্যাত হয়ে চলিস কেন? সেটা অনেক বড় কথা, পরে বলবো। তখনই আমার সামনে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে, যা দেখে আপুও বটে অবাক হয়েছে। সাবিয়া এসে আমাকে, শিহাব, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি এখন তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি শুধু সব সময় তোমারই কথা চিন্তা করি। আই লাভ ইউ। শোনো, আমার সাথে মজা করবে না। আমি তোমার সাথে কোনো মজা করতেছি না, সত্যি বলছি। সাবিয়ার এমন কথা শুনে আমিও আর থাকতে পারলাম না, তাকে সোজা রাজি হলাম। ও আপুকে বিদায় জানিয়ে সাবিয়ার আর আমি ক্লাসে গেলাম। আজ অনেক ভালো লাগতেছে, কারণ কেউ এই প্রথম আমাকে আপন করে নিল। ক্লাস শেষ করে সাবিয়ার সাথে একটু সময় কাটিয়ে বাসাতে চলে আসলাম। আমাদের সামনে পরীক্ষা, আমার কাছে 1 টাকাও নেই। আমাকে তো আর কেউ টাকা দেয় না। আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, আমার এক বন্ধু আছে রোমান। ওর বাবা মার সাথে গ্রামে বেড়াতে গেছে, তাই আপাদের বলা হয়নি। আমার যে কোনো সময় টাকা লাগলে রোমান দেয়। আমি ওকে বলি না, তাও কেমন করে যেন বোঝে যায়। রোমান আমার পুরো ঘটনা জানে। যদি বলি এত আমাকে টাকা দিস কেন, তখন বলে তোর প্রয়োজন তাই দেই, যেদিন আমার লাগবে সেদিন আমাকে দিবি, আগে তুই নিজের পায়ে দাঁড়া। কিন্তু
আজ রোমানকে বলা যাবে না, কারণ পরীক্ষার ফি 5,000 টাকা। আমার পরিবারের কেউ আমার সাথে কথা বলে না আজ 2 মাস হয়। আমাকে কোনো পড়াশোনার খরচও দেয় না। দেখি আজ বাবাকে কথা বলে টাকা দেয় নাকি। বাবার কাছে গেলাম। বাবা, আমার একটা কথা ছিল। কি বলবি বল, সময় নেই আমার। আমার সামনে পরীক্ষা, 5,000 টাকা ফি লাগতো। আমার এত টাকা বেশি হয়নি যে ভিক্ষা দিব। আমি তার কথা শুনে আর সামনে থাকলাম না, কারণ যে নিজের ছেলেকে ফকির বলতে পারে আর কি বোঝার বাকি থাকবে। যে মিথ্যা কথার কারণে আমাকে এত অবহেলা করতেছে তা একদিন বুঝবে। আম্মুর কাছে গেলাম। আম্মু, আমার পরীক্ষার কিছু ফি লাগবে। শোন, আমার টাকার পাহাড় নেই যে তোকে টাকা ভিক্ষে দেব। সেখানেও থাকলাম না, ভাইয়ার কাছে গেলাম। ভাইয়া, আমার পরীক্ষার ফিটা একটু যদি দিতে। শোন, আমার আগলা টাকা নেই, তাই তোকে দিব, যা ভাগ। দোস্ত, তোর আমার পরীক্ষার ফি দিছি, কোনো চিন্তা করিস না। ধন্যবাদ। এই বলে ফোনটা কেটে দিলাম। রোমান জানে আমার বিষয়ে, তাই আর কিছু বলতে হলো না। মনে হয় শহরে এসেছে, তাই খোঁজ নিয়ে জানতে পেরেছে। এদিকে আমি খুব কান্না করতেছি, কারণ তারা 2 মাস কোনো খবর নেয়নি এবং সাথে কি খাবার দিয়েছে সেটার জন্য কোনো অভিযোগ করিনি। খাবার বলতে পাতিলে তলার পোড়া ভাত, তাও অনেক খুশি ছিলাম, কারণ আমি বড়লোকের ছেলে হলেও কোনো দাম নেই তাই বস্তির মানুষ হিসেবে। কিন্তু আজ তারা যে ব্যবহারটি করলো তাতে অনেক কষ্ট পাইছি। মরে যেতে ইচ্ছা করতেছে। রাতে কখন জানি ঘুমিয়ে পড়েছি, নিজেও জানি না। এইভাবে কয়েকদিন চলে গেল। রোমানকে সাবিয়ার কথা বলেছি, তবে সাবিয়ার সাথে কয়েকদিনে অনেক ভালোবাসা পেয়েছি। ও যেটা খাইতে চাইতো এনে দিতাম। এক কথায় কেনা গোলাম, এটাই ভালোবাসা। সে তো আর ছেড়ে যায়নি। আগামীকাল পরীক্ষা, আজ আমাদের পরীক্ষা। রোমান, আজ আমাদের পরীক্ষা। রোমান আর আমি একখানে বসেছি। ভালোভাবে পরীক্ষা শেষ করলাম। পরীক্ষা দিয়ে বাইরে এসে, দোস্ত, পরীক্ষা তো দিলাম, এই পরীক্ষাটা দেওয়ার জন্য গ্রাম থেকে এসেছি। আবার যাইতে হবে, দাদু অসুস্থ তো। ওকে, সমস্যা নাই। প্লিজ নিজের খেয়াল রাখিস। আর হ্যাঁ, কোনো টাকার দরকার পড়লে ফোন করবি।